আপনি সরিষাতে যে পরিমাণ লাভবান হতে পারবেন বাংলাদেশে আর কোনো ফসলে এত লাভ করতে পারবেন না আপনি, কারণ প্রত্যেকটা ফসলে আপনার প্রচুর পরিমাণে খরচ যায়। শুধু এই সরিষাতে আপনার খরচের পরিমাণ কম, খরচ কম লাভ বেশি। আপনি এই সরিষা কিন্তু সব দিক দিয়ে আপনার প্লাস পয়েন্ট। এই যে গাছগুলো আছে এটা আপনি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারতেছেন। সোয়াবিন খেলে কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, পাম অয়েল তো আর বলতেই হয় না, ওটা তো আরো ক্ষতিকর, আমরা ওইগুলা ডিলিট করে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা শেরপুর জেলার কামারচর এলাকায় অবস্থান করছি। আমার আশেপাশে ক্ষেত দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা হবে। সরিষা ক্ষেতে দাঁড়িয়ে আছে। সরিষার যে সময়টাতে ফুল আসে সেই সময় আসলে আরও হয়তো মনটা ভরে যেত। এখন ফুল শেষের দিকে, এখন হারভেস্ট টাইমে আমরা চলে আসছি। আমরা আজকে সরিষার চাষ নিয়ে কথা বলবো এই এলাকার একজন উদ্যমী উদ্যোক্তা আজমল মন্ডল ভাইয়ের সাথে। সরিষা একটি তেল জাতীয় ফসল, এটা একটা অর্থকারী ফসল। আমাদের দেশে অনেক সচেতন চাষিরা আমন ধান কাটার পরে সেই জমিটা ফেলে না রেখে সেখানে সরিষা চাষ করে। সেখান থেকে সারা বছরের নিজের তেলের চাহিদা পূরণ করার পাশাপাশি অনেকে সরিষা বাজারে বিক্রি করে। সরিষার তেলের কদর অনেক বেশি। এর যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ সরিষা আমাদের দেশে উৎপাদন করা সম্ভব হয় না। এখন অনেক সচেতন চাষিরা এগিয়ে আসতেছে এই চাষে। আমরা মনে করি সরিষা চাষটা সম্প্রসারণ করলে চাষিরা লাভবান হবে। দর্শক, এই মুহূর্তে যে ক্ষেতের পাশে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে বাড়ি সরিষা 14। এই সরিষার ফলন অনেক বেশি। এটা নাকি বিঘা প্রতি 6 থেকে 7 মণ ফলন হয়, যেখানে 1 বিঘা জমিতে 4 থেকে 5 হাজার টাকা খরচ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব সরিষা বিক্রি করে। আজকে এই সরিষা চাষ নিয়ে কথা বলবো আজমল মন্ডল ভাইয়ের সাথে। কিভাবে চাষ করতেছেন, কখন লাগাতে হবে, কি রোগ এবং পোকার আক্রমণ হয় এবং এটা কতটা লাভজনক, চাষিরা এই চাষে আসতে পারে কিনা সেসব বিষয়ে জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজমল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এর আগে আমরা টরি সরিষার স্বাদ সম্পর্কে জানছি। জি এই সরিষা খুবই মোটা মোটা কাণ্ড এবং হচ্ছে এর দানাগুলো বেশ মোটা দেখতে পাচ্ছি। জি জি। এটা কোন জাতের এবং এই জাতের বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলবেন? এই জাতটা হচ্ছে আপনার বাড়ি 14। এটা একটি উচ্চ ফলনশীল জাত। এটা আপনার 33 শতকে বিঘায় কাঁচা অবস্থায় 8 থেকে 9 মণ পর্যন্ত হবে, শুকায়ও এটা 6 থেকে 7 মণ পর্যন্ত ফলন পাবেন। বাড়ি সরিষা 14 যে সরিষাটা দেখতে পাচ্ছেন, এটা শুধু ফলন যে বেশি তা না, এটা তেলের পরিমাণও বেশি। অর্থাৎ এটার তেলের পরিমাণ হচ্ছে আপনার 43 থেকে 44%। আর এই সরিষাটা ফলন বেশি হওয়ার কারণ হলো টরির সাথে কিন্তু যে সরিষাটা দেখছেন ওইটা যে এই যে পটটা, এই পটটা কিন্তু ওইটাতে চিকন, কিন্তু এটা মোটা এবং এটার যে ভিতরে সরিষা আপনার সারি হচ্ছে 4টা, গাঁথনি বেশি এবং একই পটে 4টা সরিষা। যেটা টরি 7 থাকে 2টা, এটাতে হচ্ছে 4টা, ওইটা থেকে দ্বিগুণ ফলন। বাড়ির 14 সরিষাটার জীবনকাল হচ্ছে 75 থেকে 80 দিন, অর্থাৎ টরি 7 এসে 5 দিন বেশি। গাছের উচ্চতা কেমন? এটা গাছের উচ্চতা কম হয় এবং গাছগুলো অনেক শক্ত। এই দেখেন এক একটা গাছ কি পরিমাণ মোটা। এইরকমই তো উচ্চতা হয়, তাই না? হ্যাঁ, প্রায় 2 ফিট বা 2.5 ফিট। হ্যাঁ 2 ফিট 2.5 ফিট হবে, কিন্তু এটার এই গাছগুলো অনেক শক্ত, এটা শুয়ে পড়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। গাছ মোটা মোটা এবং পটগুলো অনেক মোটা এবং এক একটি গাছের পটের সংখ্যাও অনেক বেশি। মোটামুটি এবার সরিষা কত বিঘায় হচ্ছে? সরিষা টোটাল আছে আপনার 4 একরের মতো। তো এটাতে তো একটা ভালো ফলন। এটা সরিষা করার কিন্তু একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনি জানেন তো আমি ধান বীজ নিয়ে কাজ করি। অনেকেই আমাকে বলছে যে ভাই আপনারা তো ভালো ধান বীজ দিচ্ছেন আমাদের, আমরা ভালো ফলন পাচ্ছি এবং এতে অনেক কৃষক ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো ফলন পেয়ে তারা খুশি আর কি। ফলন বেশি হলে তো খুশি হবে স্বাভাবিক, কিন্তু অনেকেই বলছেন যে ভাই আপনি সরিষা নিয়ে কাজ করেন, যে আমরা তো এই আমন কাটার পরে কিন্তু সরিষা করি, সেই ক্ষেত্রে ভালো বীজ পাই না আমরা। তা আপনার কাছ থেকে যেহেতু ভালো বীজ পাই সেই কারণে আপনি সরিষা নিয়েও কাজ করেন, তাদের কথার প্রেক্ষিতে আমি এই সরিষা জাত নিয়ে কাজ করা শুরু করছি। এই বাড়ি 14 সরিষাটা আপনার এটি জীবনকাল কম। আমন কাটার পরে রোপণের আগে ফাঁকা টাইমটা যে জমি পড়ে থাকে, ফাঁকা সময়টার ভিতরে আপনি এটা হারভেস্ট করতে পারবেন। তাতে এটা আর সরিষা কিন্তু ব্যাপক একটা লাভজনক ফসল। আপনি এইটা যদি শুকায়া 6 থেকে 7 মণ সরিষা পান, আপনি যদি শুকায় রাখে দেন তখন কিন্তু বাজার থাকে 4,000 টাকা। আপনি 1 বিঘা জমিতে সর্বোচ্চ খরচ হবে 4,000 টাকা। আপনি বিক্রি করতে পারতেছেন যদি 7 মণ সরিষা হয় 28,000 টাকা। আপনি 4,000 টাকা খরচ যাবে, 24-25,000 টাকা লাভ থাকবে। আপনি যদি নাও হয় সরিষা যদি আপনি ভালো করতে পারেন এবং সঠিক ফলন ফলাইতে পারেন, ভালো করতে পারেন, তাহলে কিন্তু আপনি কম করে হলেও এই বাড়ি 14 যে সরিষাটা আছে 1 বিঘা জমিতে 33 থেকে 1 বিঘা 20,000 টাকা লাভ থাকবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা লাগানোর সময়টা অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের শেষ দিন পর্যন্ত এটা লাগানো যাবে আর কি। সার ব্যবস্থাপনা কি, পরিচর্যা কিভাবে করতে হয়, চাষ কেমন? বাড়ি 14 সরিষাটাতে কিন্তু একটু সারের পরিমাণ একটু সামান্য পরিচয় বেশি লাগবে। এটা আপনার 33 শতকে বিঘায় যখন আমরা চাষ করব, চাষের সময় 20 কেজি ডিএপি, 15 কেজি পটাশ, 10 থেকে 13 কেজি জিপসাম এবং 1.5 থেকে 2 কেজি বোরন দিব। এটা
সে চাষের সময় এটা উপরিভাগে 33 শতকে বিঘায় 20 কেজি হারে ইউরিয়া দিতে হবে। এবং এটি আপনার ওই ফুল আসার আগ মুহূর্তে যখন পাতা হবে তখন ছত্রাকনাশক স্প্রে করতে হবে, এবং ফুল আসে ফুল যখন ঝরে যাবে গাছের ভিতরে আর কোনো ফুল অবশিষ্ট থাকবে না, এবং দুই একটা থাকতেও শুধু উপরে আগালে দিকে যে ফুলটা থাকবে এমন তো অবস্থায় আবার ছত্রাকনাশক। এইভাবে যদি কেউ করতে পারে এবং সঠিক টাইমে এটা রোপণ করতে পারে, আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে এই বাড়ি 14 সরিষা চাষ করে 33 শতকে বিঘায় 20,000 টাকা লাভ করে এটা কোনো ব্যাপার না। বাড়ি সরিষা 14 কি কোনো রোগবালাই হয়, পোকামাকড় আক্রমণ হয়? না, বাড়ি সরিষা 14 যেটা এটার পোকামাকড়ের আক্রমণ খুবই কম এবং রোগবালাইও খুবই কম। তবে যে আপনাকে যে আমি বলছি যে দুইবার কার্বোডাজম গ্রুপের ছত্রাকনাশক যদি দেওয়া হয় তাহলে আর কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর অন্য কোনো রোগবালাই না, আর অন্য কোনো রোগবালাই নাই। তবে সরিষাতে সাধারণত একটা পোকা দেখা যায়, সেটা হলো যে জাপ পোকার একটা সম্ভাবনা থাকে। এটা জাপ পোকার জন্য আপনার ফুল ঝরে যাওয়ার পরে একবার জাপ পোকার জন্য বিষ স্প্রে করে দিলে হয়ে যাবে, না দিলেও সমস্যা নাই, তবে সতর্ক থাকার জন্য দেওয়া ভালো আর কি। সরিষা তো দীর্ঘদিন থেকে করে আসতেছেন, জি। এখন এই সরিষা নিয়ে প্ল্যান পরিকল্পনা কি? এখন এই সরিষা নিয়ে আমার প্ল্যান প্রোগ্রাম হচ্ছে সরিষা করার একটাই কারণ, আপনি এই সরিষা করে কিন্তু আমি যে টাকাটা পাচ্ছি এই টাকা দিয়ে কিন্তু আমি যে পরবর্তীতে এখন আবার বোরো রোপণ করব, এই খরচটা হয়ে আর টাকা বেশি হবে। আর বোরো ধানের চাষ খরচটা এইখান থেকে হয়ে আমি আশা করি আর বেশি হয়ে যাবে। তাহলে আমার জমি যেহেতু পরেই থাকবে, যেমন এই যে এই পাশে আমার এই জমিটা পড়ে আছে, আমি এখানে চাষ করছি, উনি হয়তো বা এখন পানি ছাড়বে, আমি হয়তো বা আর 4-5 দিনের ভিতরে এটা উঠাইতে পারবো, সরিষাটা কাটতে পারবো। এই 4-5 দিন তো এটা ব্যাপার না, আমি তো 20,000 টাকা লাভবান হচ্ছে এখান থেকে আমি। তাহলে ওই 4-5 দিনে কিন্তু আপনার ধানের খুব পার্থক্যটা, এই ফলনের পার্থক্যটা খুব একটা বেশি হয়ে যাবে তা না, কিন্তু বরঞ্চ আরো সরিষা জমিনে আপনার ধানের ফলনটা বেশি আসে। আমনে যারা আগাম ধান রোপণ করে এদেরকে বলবো যে আপনার জমি ধান কাটার পরে ফেলে না রেখে এই টুরি 7 এবং এই যে দেখতে পাচ্ছেন বাড়ি 14 এই জাতীয় সরিষা চাষ করে আপনারা অনায়াসেই হারভেস্ট করার পরে আবার পুনরায় বোরো রোপণ করতে পারবেন। যেহেতু বোরো রোপণ করার একটা উপযুক্ত সময় থাকবে, আর এই যে টাইমটা জমিটা পড়ে থাকবে এর ভিতরে আপনি একটা ফসল ফলাইতে পারতেছেন, তাও লাভবান ফসল। আপনি সরিষাতে যে পরিমাণ লাভবান হতে পারবেন বাংলাদেশে আর কোনো ফসলে এত লাভ করতে পারবেন না আপনি, কারণ প্রত্যেকটা ফসলে আপনার প্রচুর পরিমাণে খরচ যায়। শুধু এই সরিষাতে আপনার খরচের পরিমাণ কম, খরচ কম লাভ বেশি। আপনার এই সরিষা কিন্তু সব দিক দিয়ে আপনার প্লাস পয়েন্ট। এই যে গাছগুলো আছে এটা আপনি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারতেছেন। তেলের চাহিদা পূরণে সরিষার চাষটা আমরা কতটা সম্প্রসারণ করতে পারি? আমরা বাইরের দেশের উপর নির্ভরশীল না থেকে, আর যেহেতু আপনার সোয়াবিন খেলে কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, পাম অয়েল তো বলতেই হয় না, ওটা তো আরো ক্ষতিকর। তাই আমরা সোয়াবিন পাম অয়েলের পরিবর্তে আমরা ওইগুলা ডিলিট করে দিব, সোয়াবিন পাম অয়েল রাখবোই না এগুলো। আমরা সরিষা যাদের নিজস্ব জমি আছে এরা তো নিজেরা সারা বছর নিজস্ব উৎপাদিত সরিষা থেকে তোল খাবই, এবং যারা না করেন তারা মনে করি যেহেতু যখন বাংলাদেশে এভেলেবেল সরিষা হয়ে যাবে, সরিষার দাম কম থাকবে, আপনারা নিজেরা কিনেও এখানে খেতে পারবেন। তাহলে আমরা স্বাস্থ্যের যে ক্ষতিকারক জিনিসটা আমরা এটা থেকে যদি তোল করে খাই, তাহলে আমাদের এই তোল থেকে আমরা স্বাস্থ্যের জন্য আমাদের উপকার হবে, স্বাস্থ্যসম্মত খাবার হবে আমাদের। আর যেহেতু একটা অর্থকরী ফসল, লাভবান ফসল, তাহলে জমি ফেলে রাখার প্রয়োজনটা কি আমাদের? আসমাল ভাই, অনেক কথা হলো, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি। শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।